ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে চুক্তি হবে না বলছে সৌদি আরব। ইসরায়েলকে স্বীকৃতি দিলে কাশ্মীরের দাবি ছেড়ে দেওয়া উচিত বলছে পাকিস্তান। আমিরাতের 2 প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। শত্রুকে ফাঁকি দিতে লাদাখে বিকল্প রাস্তা তৈরি করবে ভারত। জম্মু কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনীর 10,000 জওয়ানকে প্রত্যাহারের নির্দেশ। কোনো দেশকে হামলা করার ইচ্ছা ইরানের নেই বলছেন হাসান রুহানি। মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে বলছেন বারাক ওবামা। এবং নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করবে না সৌদি আরব। ফিলিস্তিনিদের সঙ্গে যতক্ষণ ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত চুক্তিকে উপনীত না হবে ততক্ষণ এই ধরনের কোনো চুক্তির বিষয়ে রিয়াদ চিন্তা করবে না বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজপুত্র ফয়সাল বিন ফারহান। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। একই ধরনের চুক্তি করতে সৌদি আরবের ওপরও চাপ প্রয়োগ করে ওয়াশিংটন। তবে গত কয়েকদিন ধরে ওই চুক্তির বিষয়ে নীরব থাকে রিয়াদ। অবশেষে বার্লিন সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল আমিরাত চুক্তিতে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তার দেশ এ ধরনের চুক্তি করবে না বলেও জানান তিনি। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পূর্ব শর্ত হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আগে ফিলিস্তিনিদের সঙ্গে অবশ্যই শান্তি অর্জিত হতে হবে, আরেকবার তা অর্জিত হলে সবকিছু সম্ভব বলেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন আমিরাত ইসরায়েল চুক্তিতে যোগ দেবে সৌদি আরব। অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার ব্যাপারে অটল রয়েছে পাকিস্তান। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং আমরা কখনোই ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেব না। মঙ্গলবার দুনিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে কথা বলেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয়া হবে না। ফিলিস্তিনের অবস্থা অনেকটা অধিকৃত কাশ্মীরের মতো। যদি আমরা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করি তাহলে কাশ্মীর বিষয়ে আমাদের দাবি ছেড়ে দেওয়া উচিত। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্না ইসরায়েল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে বলে একটি গুঞ্জন আন্তর্জাতিক মহলে রয়েছে। ইসরায়েলি মিডিয়ায়ও এ নিয়ে সম্প্রতি বেশ লেখালেখি হয়েছে। তবে ইসরায়েলের বিষয়ে কোনো নীতি পরিবর্তন করবে না বলে বারবার জানিয়েছে পাকিস্তান। ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধ নিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। তবে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য অতীতে চেষ্টা করা হয়েছিল। লাদাখে শত্রুর চোখকে ফাঁকি দিতে বিকল্প একটি রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় সেনারা যেন শত্রুপক্ষের নজরে না আসেই লাদাখে গতিবিধি চালাতে পারে তা নিশ্চিত করতে মানালি থেকে লেহ পর্যন্ত এ রাস্তাটি তৈরি হবে। এ রাস্তা পাহাড়ের উচ্চতায় থাকা এই কেন্দ্রশাসিত প্রদেশকে বাকি দেশের সাথে সংযুক্ত করার তৃতীয় লিঙ্ক হবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারত চীন সীমান্ত নিয়ে লাদাখে উত্তেজনা এখনও অব্যাহত। সমস্যা সমাধানের জন্য এই দুই দেশের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার আলোচনায় বসেছেন, কিন্তু এখনও উত্তেজনা পুরোপুরি নিরসন হয়নি। লাদাখ সীমান্ত ঘিরে বেশ কয়েক দশক ধরেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ চলে আসছে।
এমন অবস্থায় লাদাখে সামরিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা সাব সেক্টরে নর্থের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিকল্প পথ হিসেবে লাদাখ ও কাশগড়ের মধ্যবর্তী একটি প্রাচীন কাফিলা বাণিজ্য পথ পুনরুদ্ধার করছে ভারত। এই পথ দিয়ে কারাকোরাস পাস, দিপসাং এবং ডিবিওর এয়ারফিল্ডেও পৌঁছানো যাবে। বর্তমানে এইসব সংবেদনশীল এলাকায় পৌঁছতে হলে দারবুক সায়ক ডিবিও রোড ব্যবহার করতে হয়। 255 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি দিয়ে গিয়েছে, ফলে সব সময় এই রাস্তায় শত্রুপক্ষের আক্রমণের একটা আশঙ্কা থেকেই যায়। এজন্য বিকল্প রাস্তা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই রাস্তাটি সিয়াচেন বেসের কাছাকাছি সাসুমা থেকে শুরু হয়ে পূর্ব দিকে 17,800 ফুট উচ্চতার সাসুরলা হয়ে দিপসাং সমতল ভূমিতে ডিএসডিবিও রাস্তার সঙ্গে মিশবে। বর্তমানে সাসুমা থেকে সাসুরলা পর্যন্ত 27 কিলোমিটারের একটি কর্দমাক্ত রাস্তা রয়েছে, যা শুধুমাত্র গ্রীষ্মকালেই ব্যবহার করা যায়। এই পুরো রাস্তা মেরামত হয়ে গেলে সাবসেক্টর নর্থের বিভিন্ন সংবেদনশীল এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনে বিশেষ সুবিধা হবে ভারতীয় সেনাবাহিনীর। ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আধা সামরিক বাহিনীর 10,000 জওয়ানকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। গত বুধবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত 370 ধারা প্রত্যাহারের 1 বছর 14 দিনের মাথায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার ওই নির্দেশ দিল। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। তার আগে কাশ্মীর উপত্যকা সহ গোটা রাজ্যে কঠোর নিরাপত্তার বলে মুড়ে ফেলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার নির্দেশে আরও বলা হয়েছে, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা প্রত্যাহারের পরে ওই কোম্পানিগুলোকে দেশের যেসব জায়গা থেকে উপত্যকায় আনা হয়েছিল ফের সেখানে পাঠিয়ে দিতে হবে। জম্মু কাশ্মীর থেকে যে 100 কোম্পানিকে প্রত্যাহার করে অন্যত্র সরিয়ে দিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে 40 কোম্পানি সিআরপিএফ এবং 20 কোম্পানি করে সিএসএফ, বিএসএফ এবং এসএসবি। প্রতি কোম্পানিতে 100 জন করে জওয়ান থাকেন। আধা সেনা সরানোর কাজ চলতি সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এর আগে গত ডিসেম্বরে জম্মু কাশ্মীর থেকে 72টি কোম্পানি আধা সামরিক বাহিনী প্রত্যাহার করেছিল। গত মে মাসে জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে 1500 আধা সেনাকে সরিয়ে নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো দেশকে হামলা বা দখল করার ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এক ভার্চুয়াল ভাষণে কথা বলেন তিনি। ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে। ইরানের একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র 2 বছরে 300 কিলোমিটার থেকে 1000 কিলোমিটারে পৌঁছেছে। ইরান এই ইস্যুতে বেশ স্বাবলম্বী। প্রতিরক্ষা বিভাগের প্রশংসা করে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের আকাশপথ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। প্রতিবেশীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে। এ সময় বিশ্বের সামরিক শক্তিতে তেহরান 14তম বলেও জানান ইরানি প্রেসিডেন্ট। উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ভোট চেয়ে তিনি বলেছেন, ট্রাম্প পুরোপুরি অযোগ্য। আমেরিকার গণতন্ত্র টিকিয়ে রাখতে জো বাইডেনকে নির্বাচিত করতে হবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করেন ডেমোক্র্যাট দলীয় সাবেক এই প্রেসিডেন্ট। দলের জাতীয় কনভেনশনের 3য় দিন ট্রাম্পকে উদ্দেশ্য করে বারাক ওবামা বলেন, নিজের কাজের প্রতি তার কোনো আগ্রহ নেই, সবার সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে কোনো আগ্রহ নেই এবং নিজেকেও বন্ধুদের ছাড়া কারো সাহায্যে নিজের ক্ষমতা ব্যবহারেও তার আগ্রহ দেখা যায়নি। মানুষের মনোযোগ আকর্ষণ করতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কাজকে আরেকটি রিয়েলিটি শো ছাড়া আর কিছুই ভাবছে না ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে 1,70,000 মার্কিন নাগরিকের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বেকারত্বের দায়ও ট্রাম্পের বলে দাবি করেন বারাক ওবামা। এদিকে মহামারী করোনা মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থল, অথচ এটি নির্দেশনা কেন্দ্রীয় হওয়ার কথা ছিল।
এনডিটিভি ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। ক্লিন্টন বলেন, ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘন্টা বসে টেলিভিশন দেখা এবং সামাজিক মাধ্যমে লোকজনকে নিয়ে সমালোচনা করা, আর নিজের কার্যক্রমের জন্য কোনো দায়-দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকা। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তুরস্কের তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ফলে গ্রিস ও পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দিয়েছে। রাজধানী আঙ্কারায় গত বুধবার একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিদর্শনের সময় এই ঘোষণা দেন এরদোগান। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দেন, পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অধিকার থেকে তুরস্ককে কেউ বঞ্চিত করতে পারবে না। এরদোগান বলেন, তেল গ্যাস অনুসন্ধান ইস্যুতে আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। যদি আমরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আমরা এমন কোনো দেশ আমাদের শিশুদের কাছে দিতে পারি না যেখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেবে। এরদোগান বলেন, আমরা উপনিবেশবাদীদের বক্তৃতা শুনতে চাই না, বরং আমরা শেষ পর্যন্ত আমাদের অধিকার রক্ষার লড়াই করব। উপনিবেশবাদী বলতে তিনি দৃশ্যত ফ্রান্সকে বুঝিয়েছেন। মার্কিন দাবি উপেক্ষা করে নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এসব ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে এসব ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশের পাশাপাশি বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 2018 সাল থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলছে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে ইরানের ওপর অবরোধ আরোপ শুরু করে। ওয়াশিংটনের লক্ষ্য হল তেহরানকে নতুন চুক্তিতে বাধ্য করা। তবে নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ইরান যেসব নতুন অস্ত্র উন্মোচন করেছে তার মধ্যে রয়েছে 1400 কিলোমিটার পাল্লার জেনারেল কাসেম সুলাইমানি নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 কিলোমিটার পাল্লার আবু মাহদি আল মুহান্দেস নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র। আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরের শত্রুর নৌযান সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া জেট ফাইটারের নতুন ইঞ্জিনেরও উদ্বোধন করেছে ইরান। ইরান ভিত্তিক মাহান এয়ারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় কোম্পানি দুটির ওপর এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলে আল জাজিরা জানিয়েছে। পার্থিয়া কার্গো এবং ডেল্টা পার্টস সাপ্লাই এফজেসি নামে ওই দুটি আমিরাতি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ইরানের মাহান এয়ারকে নানা গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এই বিমান সংস্থাকে যারা সহায়তা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ভেনেজুয়েলায় দুর্নীতিবাজ সরকারকে সহায়তার পাশাপাশি বিশ্বজুড়ে অস্থিতিশীল এজেন্ডা ছড়িয়ে দেওয়ার জন্য ইরান মহান এয়ারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। 2011 সালে ইরানের মাহান বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল, মাহান এয়ারলাইন্স ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অর্থনৈতিক ও অন্যান্যভাবে সহায়তা করছে। পরবর্তীতে ইউরোপীয় মিত্র দেশগুলোকেও একই পথ অনুসরণ করতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। এই সংস্থাটির বিমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সরঞ্জাম এবং সেনাদের সিরিয়ায় পরিবহন করা হয়। তাদের উপর সন্ত্রাসবাদের সংশ্লিষ্ট মাঝারি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও একই পথ অবলম্বন করুক।